নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান হেলথলাইন। এবং হেলথলাইন মানেই সুস্থতার নাম। হেলথলাইন মানেই একটা গাইডেন্স এবং বিশিষ্ট চিকিৎসকদের গাইডেন্স নিয়ে এগিয়ে যাওয়া। বিভিন্ন রোগ নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি এবং সেই রোগের উৎপত্তির কারণ এবং কত দূর সেই রোগ বিস্তৃত হতে পারে এবং এখান থেকে কিভাবে আমরা সুচিকিৎসার মাধ্যমে সঠিক সময় বেরিয়ে আসতে পারি, এই বিস্তৃত আলোচনা আমরা এই হেলথলাইন অনুষ্ঠানে করে থাকি। তবে আজকে যে বিষয়বস্তু তা খুব প্রাসঙ্গিক আজকের যুগে দাঁড়িয়ে। তবে নামটা অনেকের পরিচিত নাও হতে পারে। আজকে যে বিষয়বস্তু আমাদের হেল্পলাইনে তা হচ্ছে টেক্সট নেক সিনড্রোম। টেক্সট নেক সিনড্রোম কি, আমরা এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো। তার সঙ্গে ডেফিনেটলি সার্ভাইকাল স্পন্ডিলোসিস থাকবে এবং আমাদের সঙ্গে যিনি আলোচনার মধ্যে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক, স্পেশালিস্ট অফ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন এবং সিনিয়র রেসিডেন্ট অফ তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ডক্টর সৃজিতা সমাদ্দার। অনেক অনেক স্বাগত জানাবো অনুষ্ঠানে আসার জন্য। এবং ডক্টর সমাদ্দার রয়েছেন আপনাদের সঙ্গে আলোচনায় এবং আজকে এই টেক্সট নেক সিনড্রোম নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করা শুরু করব। একদম সরাসরি চলে যাবো ডাক্তারবাবুর কাছে যে টেক্সট নেক সিনড্রোম, প্রথমত এই নামটির সঙ্গে অনেকেই পরিচিত নয়। সবার আগে আমাদের জানতে হবে যে এই টেক্সট নেক সিনড্রোমটি কি। টেক্সট নেক সিনড্রোম হচ্ছে একটা হ্যাবিচুয়াল ডিসঅর্ডার বলতে পারেন, যেটা হচ্ছে যে বাজে পশ্চার এর জন্য দীর্ঘদিন মানে এই যে এটা যদি আমাদের নেক হয়, এটা আস্তে আস্তে বেন্ড হয়ে যায় সামনের থেকে, যেটাকে আমরা বলি ফরওয়ার্ড হেড পশ্চার। তো এটা মেইনলি কেন হয়, কারণ কি আমরা কি হয়, যারা ওয়ার্ক ফ্রম হোম করে বা আইটি প্রফেশনাল আছে, এনারা ঘরে যখন থাকেন খুব রিল্যাক্স হয়ে মোবাইল নিয়ে বা ল্যাপটপ নিয়ে কাজ করেন। এবার তার জন্য পশ্চার মেনটেন হয় না, আর নেকের যে মাসেলস আছে সেগুলোতে স্ট্রেস পড়ে, আর সেটার জন্য একটা ফরওয়ার্ড হেড পশ্চার হয়। এটাই টেক্সট নেক সিনড্রোম। এবার আমি বলি যে এই যে মানে আইটি সেক্টর বা এখন সাধারণ মতো প্রত্যেকটা মানুষই কিন্তু এই সমস্যারই শিকার অলমোস্ট বলতে পারি। বিশেষ করে বলবো যে এই যে মোবাইল ঘাঁটার একটা অদ্ভুত প্রবণতা, এবং এটা আমি ছোটদের শুধু বলবো না, ছোট মানে মাঝবয়সী এমনকি এজেড পার্সন, সিনিয়র পার্সন যারা রয়েছে তাদেরও কিন্তু সময় কাটানোরও একটা রাস্তা বলতে পারি মোবাইল। এবং কন্টিনিউয়াসলি একটা ডিভাইস হাতে নিয়ে মাথা নিচু করে ননস্টপ আমরা অনেক সময় দেখেছি, আমরাও কাজ করতে করতে কোনো কারণে যদি আমরা মোবাইল বেশিক্ষণ দেখি তখন ঘাড়ে একটা পেন হওয়া শুরু করে। এটাও কি টেক্সট নেক সিনড্রোমের মধ্যেই পড়ছে? একদমই তাই। মানে যেহেতু কি হচ্ছে, এটা রিপিটেটিভ একটা ইউজ হচ্ছে বলে, মানে নেকের যে মাসেল গুলো থাকে, বিভিন্ন মাসেল আছে, একটা দুটো নাম যদি বলি, ধরুন আপার ট্রাপিজিয়াস মাসেল আছে, তারপরে নেক ফ্লেক্সার মাসেল আছে, যেগুলো কি হয় মানে যে কোনো, যেমন একটা রাবার ব্যান্ড যদি থাকে, সেই রাবার ব্যান্ড যদি খুব ওভার স্ট্রেচড হয় তখন সে কি হবে, এটার ইলাস্টিসিটি খারাপ হয়ে যাবে, সেরকম হয়ে যাবে। এক্স্যাক্টলি সেরকমই আমাদের নেকের যে মাসেলগুলো আছে সেগুলো যদি খুব ওভার ইউজড হয় তখন ওটা ওভার স্ট্রেচড হচ্ছে, ওটার যে ল্যাক্সিটি আছে মানে স্ট্রেচ করার যে মানে ক্যাপাসিটিটা সেটা অনেকটা কমে যায়, তার জন্য খুব স্টিফ হয়ে যায় নেকটা। আর এটা যদি দীর্ঘদিন হতে থাকে তখন সেটা আস্তে আস্তে একটা মানে ক্রনিক পেনে ডেভেলপ করবে, আর প্রচন্ড মানে একটা ব্যথা হয়, যেটা আর কি খুব সিভিয়ার ফর্মে চলে যায় আস্তে আস্তে। আচ্ছা, এটার এই টেক্সট নেক সিনড্রোমের নরমাল সিমটমস হয় কি? আচ্ছা, শুরুতে হচ্ছে একটা মানে যদি 2-3 আওয়ার্স অফ কন্টিনিউয়াস মোবাইল ইউজেজ হোক, ল্যাপটপ ইউজেজ হোক, তখন দেখা যায় যে একটা শোল্ডার ব্লেডের এইখানে একটা টান ধরে, এটা ইনিশিয়াল স্টেজ। হ্যাঁ, আর যখন মানে প্রলংড হয়ে যাচ্ছে ব্যাপারটা, মানে দীর্ঘদিন যদি একভাবে কোনো মানে এক্সারসাইজ না করা হয় বা কোনো এটার প্রিভেনশন মেজার না নেওয়া হয়, তখন দেখা যায় যে একটা অ্যাকিউট পেন হয়, মানে হঠাৎ করে মনে হয় যেন প্রচন্ড একটা ঘাড়ে টান ব্যাপার হচ্ছে। আর আমি অনেক ক্ষেত্রেই দেখেছি পেশেন্টকে যে সে মানে ব্যথাটা একদম সহ্যের সীমা ছাড়িয়ে যায় আর কি, মানে তখন মানে পেশেন্ট আমি দেখেছি যে ইমিডিয়েট ডক্টর কনসাল্ট করে, কারণ কি ব্যথা সহ্য করা যায় না। আপনার কাছে তো এই ধরনের পেশেন্ট সবসময় আসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বেশিরভাগ এখন তো এইটাই সমস্যা আমরা মনে হয় সেটা। আচ্ছা, এই জায়গায় দাঁড়িয়ে মানে নর্মাল শুধুমাত্র মোবাইল ঘাটা বা ডিভাইস দেখা এটাই কি একমাত্র কারণ হতে পারে টেক্সট নেক সিনড্রোমের? অ্যাবসলিউটলি, মানে এটা আমি যেটা দেখেছি দীর্ঘদিনের অভিজ্ঞতায়, যে মানে এটা ইয়াঙ্গার এজ গ্রুপের সবচেয়ে বেশি হয়। ইয়াঙ্গার মানে আমি দেখেছি 14-15 মানে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যারা থাকে তারা কি হয়, মোবাইলে কিছু বাচ্চারা, ছেলেরা নর্মালি গেম খেলে, আর মেয়েরা যদি কিছু ধরুন ওটিটি প্ল্যাটফর্মে দেখছে টেকছে, তো সেইটা আপনার দেখি যে যত তারা মোবাইল ইউজ করে, আর সেটা ধরুন 2-3 ঘন্টার একটা মুভি দেখলো, তো সেটা তো একটা নেকের উপর স্ট্রেন পড়ছে। আগে কি হতো, আমাদের টিভি থাকতো, টিভি ওয়ালে থাকতো, এবার যার জন্য
মানে একটা ডিস্টেন্স থাকতো আর আমরা চেয়ারে বসে থাকতাম, কিন্তু এখন হচ্ছে কনস্ট্যান্ট ফোন নিয়ে এরকম আমি ফোনের দিকে স্ট্রেস তাকিয়ে আছি। এবার যার জন্য এই শোল্ডার মাসেলে প্রচন্ড, মানে ওই জন্য আমি বলছি এটা একটা লাইফস্টাইল ডিসঅর্ডার, যেটা এখন খুব প্রেভেলেন্ট, অলমোস্ট ঘরে ঘরে এভরি হোম হ্যাজ ইট আর কি, মানে একদম প্রত্যেকটা পরিবারেই এই টেক্সট নেক সিনড্রোম দেখতে পাওয়া যায়। এর মানে অনেকে হয়তো ওপারে যারা শুনছেন মানে সিমটমস এর সঙ্গে হয়তো বা মিলাতে পারছেন, কিন্তু এর কি কোনো রিস্ক ফ্যাক্টর থাকতে পারে? কারণ অনেক সময় বলতে পারে যে ঠিক আছে আমি নয় একটুখানি হেলান দিয়েই নয় দেখবো, মানুষ তো আর ছাড়বে না, তার হ্যাবিট চট করে চালা যায় না, কিন্তু সেখানে রিস্ক ফ্যাক্টর কি আছে? রিস্ক ফ্যাক্টর বলতে একটা তো দেখুন, প্রত্যেকটা মানুষের একটা স্ট্রেচার থাকে, মানে শরীরে একটা নর্মাল গঠন থাকে। এবার সেই ক্ষেত্রে দেখা যায় যে একটু যারা ধরুন শর্ট হাইটের হয় তাদের একটু টেন্ডেন্সিটা বেশি থাকে, কারণ তাদের মানে স্পাইনের ওপর লোডটা বেশি পড়ে, যেহেতু স্পাইনের লেন্থটা কম, তাই জন্য আমি যদি আরো ঘাড় মানে এটা করে থাকি তাহলে ওটা স্পাইনের ওপর লোড বেশি পড়ে, আর যার জন্য আরো বেশি শর্ট স্ট্রেচারের মানুষদের অ্যাকিউট মানে পেইনটা ফিল হয়। আচ্ছা। আর যারা ধরুন আমি দেখেছি, মানে এটা আমি বলছি না যে এটা মানে সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কিন্তু আমি মোস্টলি যে আমি গ্রুপ অফ পেশেন্টসে দেখেছি তাদের মধ্যে আমি এটা নোটিস করেছি যে লম্বা যারা হয় তাদের আবার ব্যাক পেনটা বেশি হয়, কিন্তু আর যারা মানে মোটামুটি শর্ট স্ট্রেচারে হয় তাদের নেক পেন বেশি হয়। আচ্ছা। আর এটা মানে প্রিভেন্টেবল এই কারণে, কারণ এটা পিওরলি লাইফস্টাইল ডিসঅর্ডার, মানে এরকম নয় যে মানে অনেক ডিজিজে যেমন আমরা দেখতে পাই যে ফ্যামিলিতে কারোর আছে, সেটা হেরিডিটারি একটা পাস অন হচ্ছে, বা কিছু জিন আছে যেটার কারণে এটা হচ্ছে। টেক্সট নেক ইজ অ্যাবসলিউটলি যে আমি যদি একটু অ্যাওয়্যার থাকি যে আমার এইভাবে বসলে চলবে না, বা আমাকে একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে স্ক্রিন আর বডির সঙ্গে, বা আমার যে চেয়ার আছে এইগুলো মানে ঠিকঠাক করে আমাকে দেখতে হবে যে আসবাবপত্র ঠিক আছে কিনা, সেইগুলো যদি মেনটেন করা যায় তাহলে এটা প্রিভেন্টেবল। এই যে মানে আসবাবপত্র ঠিক করে বসা, কারণ অনেক সময় আমরা খুব মানে আরামকে দ্বারায় আরাম করে বসতে ভালোবাসি, এবং সেক্ষেত্রে বা আমরা যেমন বসে রয়েছি এই চেয়ারটাতে, এখানে অলরেডি কিন্তু আমাদের একটা ব্যাক সাপোর্ট রয়েছে, বিকজ আমরা যখন বসতাম এই সাপোর্ট ছাড়া আমরা একটু হেলান দিয়ে বসতাম, কিন্তু আমাদের স্টুডিওতে এই পশ্চারটা ঠিক একটা যায় না, তার জন্য আমরা হয়তো এটা বসছি, তো এটা তো একটা সাপোর্টিভ বলতে পারি, মানে আমাদের অন্তত এই পশ্চারটায় বসাটা বেটার। অনেক সময় আমরা দেখেছি যে মানে খুব নরম সোফা, এখনকার যে ধরনের সোফা কাম বেড হয়েছে সেগুলোতে মানুষ বসতে অভ্যস্ত, একটা ল্যাপটপ কোলে নিয়ে নিল, অর্ধেক ডুবে গেল, ওরম ভাবে বসে কাজ করছে। এটা যদি লাগাতার করতে থাকে তাহলে কি সমস্যাটা বাড়তে পারে বা আসতে পারে? একদমই তাই। এটা মানে ব্যাপারটা হচ্ছে যে আপনার যে মানে সারফেস যেটার উপরে আমি বসছি এটার একটা মেজর রোল আছে, কারণ এখন মানে অনেক সময় দেখা যায় যে বেডের যে ম্যাট্রেস হয় এটা অনেকের স্পঞ্জি ম্যাট্রেস হয়, যার জন্য মানে আমি বসলাম একদম ডুবে গেলাম। হ্যাঁ। তো এবার সেটা যখন হচ্ছে তখন কি হচ্ছে, মানে আপনি তো স্পাইনটা যদি এটা একটা ফাউন্ডেশন হয়, স্পাইন এরকম আছে, এবার এটা যদি খুব উইক হয় তাহলে কি হবে, স্পাইনটা অটোমেটিক্যালি বেন্ড হয়ে যাবে। তো এটা অনেকেই খেয়াল করে না বা অতটা অ্যাওয়্যার নন। তো আমি তো সবসময় রেকমেন্ড করবো যে সেই আগেকার দিনে যেরকম হতো যে কাঠের চেয়ার, কাঠের টেবিল, বাচ্চারা যে পড়াশোনা করতো আগেকার দিনে, ওটা কিন্তু খুব ভালো বেস্ট সুটেড ছিল ফর দ্য স্পাইনাল হেলথ। কিন্তু এখন আমাদের যেহেতু অনেক কিছু মানে মডার্ন ইন্টেরিয়র ডিজাইনিং এমন হয়েছে যে আমরা অনেক মানে কমফোর্টেবল মানে ফার্নিচার ইউজ করি, যে সেটা একটা লেয়ার অফ ধরুন ম্যাট্রেস থাকবে যেটা অনেকটাই সফট, আর সেই সফটটা হয়তো আমি যখন ঘুমাচ্ছি রাত্রিবেলা তখন আমার খুব কমফোর্টেবল লাগছে, কিন্তু কাজের জন্য দীর্ঘদিন যখন 7-8 আওয়ার্সের জন্য আমি ল্যাপটপের সামনে বসছি সেটা পশ্চারের উপর খুব মানে এফেক্ট ফেলে আর কি। একদম। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ফরওয়ার্ড হেড পশ্চার যে জিনিসটা, সেটা হচ্ছে মানে আমার যদি এটা নেক হয়, নেকটা একটু এগিয়ে আসছে স্পাইন থেকে, এবার উইথ এভরি ধরুন 10 ডিগ্রিজ মানে যদি এটা ফরওয়ার্ড যায় তাহলে স্পাইনের উপর লোডটা কিন্তু মানে 10 কেজি করে বেড়ে যাচ্ছে, এরকম টাইপের। মানে অনেকের আমরা দেখেছি এই সার্ভাইকালের দিকে এই জায়গাটা ফুলে থাকে, মানে যখন কেউ হাঁটছে বেশ ফোলা, মানে বাইরে থেকে বোঝা যাচ্ছে মানে স্পাইনটা স্ট্রেট না, একটা ঢেউ খেলানোর মতো। এটা কি আমাদের এই নেকটা এগিয়ে যাচ্ছে বলে? হ্যাঁ। এবার এইটাই হচ্ছে যে মানে যখন অল্প থাকতে ওটা যদি একটু স্ট্রেচিং হতো বা এক্সারসাইজ হতো তাহলে ওটা অতটা বাড়তো না, কিন্তু ওটা রিপিটেটিভ করতে করতে অ্যাডাপটিভ শর্টেনিং হয়ে গেছে। একটু আগে যেটা বললাম যে ইলাস্টিসিটি অফ দ্য মাসেল যেটা থাকে সেটা এতটাই ল্যাক্স হয়ে গেছে, মানে সামনের মাসেলগুলো মানে টাইট হয়ে গেছে, পেছনের গুলো ওভার স্ট্রেচড হয়ে গেছে। এবার সেই জন্য আপনার ওই ফরওয়ার্ড হেড পশ্চারটা হয়েছে। তার মানে এই যে ফরওয়ার্ড নেক পশ্চারের জন্য এটা তার মানে আমাদের সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের একটা কারণ তো হতেই পারে। একদম হতে পারে, কারণ কি সার্ভাইকাল স্পন্ডাইলোসিস যে ডিজিজটা সেটাকে অ্যাকচুয়ালি কিন্তু আমরা ডিজেনারেটিভ ডিজিজের আন্ডারে ফেলি। মানে হচ্ছে আপনার দীর্ঘদিন যেরকম আমাদের ধরুন স্কিনে বয়সের জন্য রিঙ্কেল পড়ে, সেরকম স্পাইনেরও
যে ভার্টিব্রা গুলো আছে ওটার মাঝখানে একটা জেলির মতো সাবস্টেন্স থাকে, যেটা মানে বয়সের সঙ্গে আস্তে আস্তে শুকিয়ে যায়, আর তার জন্য সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হয়, মানে অর্থাৎ ক্ষয় হচ্ছে মোট কথা। তো এবার সেইটাকে সেটা তো ধরুন একটা এজের পরে আসবেই, এবার কিন্তু ওটার সিমটমস নিয়ন্ত্রণে রাখা যায় উইথ মেডিকেশনস অ্যান্ড প্রপার এক্সারসাইজ। কিন্তু এইটা যেটা হচ্ছে সেটা ধরুন সার্ভাইকাল স্পন্ডাইলোসিস নর্মালি দেখা যায় যে 50 ইয়ার্স অনওয়ার্ডস স্টার্ট হয়। আর টেক্সট নেক যেটা, এটা হচ্ছে যে ব্যাপারটা অনেকটা মানে ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া, যেহেতু আমার ব্যাড পশ্চার আছে এবার সেটা আমি খেয়াল নিচ্ছি না। এবার সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হয়তো আমার হওয়ার কথা ছিল 55 অনওয়ার্ডস এজে, সেটা এখন এগিয়ে গিয়ে আরো 10 বছর এগিয়ে গেল, মানে আমার পোস্ট 40 হয়তো আমার সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হয়। এখন খুব অল্প বয়সে কিন্তু সার্ভাইকালের সমস্যা দেখা দিচ্ছে। হ্যাঁ, যেমন আমি আউটডোরে যখন পেশেন্ট দেখি আমি দেখি যে খুব ইয়াং এজ গ্রুপের পেশেন্ট, ধরুন আমি তো 35-এও দেখেছি যে মানে স্পাইনে চেঞ্জেস দেখা যাচ্ছে আর তাদের ডিস্কের অনেকটা মানে প্রবলেম আছে। প্লাস একটা নর্মাল ধরুন স্পাইনে একটা কার্ভও থাকে। এবার ডিউ টু ব্যাড পশ্চার যেটা হয় যে অনেক সময় দেখা যায় যে স্ট্রেটেনিং অফ সার্ভাইকাল স্পাইন হয়ে যায়, যেটা মানে নর্মাল যে কার্ভটা থাকে না, স্ট্রেটেনিং হয়ে যায়। আর মাসেল গুলো আপনার যেটা বললাম যে ওভার স্ট্রেসড হয়, যার জন্য ফরওয়ার্ড হেড পশ্চারটা হয়। এই যে মানে আমরা টেক্সনেক সিনড্রোমের কথা বলছিলাম, এর তো একটা নিশ্চয়ই ট্রিটমেন্ট প্রসিডিউর রয়েছে। নিশ্চয়ই আছে। কি ধরনের ট্রিটমেন্ট? আচ্ছা, টেক্সনেক সিনড্রোম যদি আমি আর্লি অন ডায়াগনোসিস করে নিতে পারি, খুব মানে আমি বলবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা ট্রিটমেন্ট করা দরকার। প্রথম হচ্ছে যে আমি লাইফস্টাইল মডিফিকেশন বলবো। যদি মানে ইয়াং পেশেন্ট হয় তাহলে তাকে বলতে হবে যে ফোনের স্ক্রিন, সে ফোন তো ব্যবহার করতেই হবে, এখন স্মার্ট ক্লাস হয়ে গেছে, সবকিছুই ফোনে হচ্ছে। তো সেটার ক্ষেত্রে যেটা করা যেতে পারে, এক হচ্ছে আপনি যদি একটা মানে আই লেভেলে টেবিল রেখে, ফোন স্ট্যান্ড রেখে ফোনটাকে এইভাবে রাখা হলো, 1 নম্বর। 2 হচ্ছে যে যদি ল্যাপটপে কাজ করতে হয়, বেস্ট সুটেড হচ্ছে আই লেভেলে ল্যাপটপ রেখে আর আর্মস স্ট্রেট, মানে হাত একদম সোজা, নি সোজা, আর একটা ফুট রেস্ট যেটা আমার পুরো মানে স্পাইনটাকে সোজা রাখবে। আর হচ্ছে একটা চেয়ার যেটা ধরুন খুব শক্তও নয় আবার খুব নরমও নয়, একটা মডারেট মানে একটা হয়তো পাতলা কুশন আছে যেটাতে আমার স্পাইনের উপর স্ট্রেস পড়বে না। এইটা একটা আমি ফলো করতে পারি। আর তৃতীয়ত হচ্ছে যে আমি কিছু রেগুলার এক্সারসাইজ করলাম। এক্সারসাইজ মানে এমন নয় যে আমাকে মানে যেরকম 8 ঘন্টা ধরে রিগোরাস এক্সারসাইজ ওরকম নয়, কিন্তু 20 মিনিটস পরে, যেহেতু ওয়ার্ক ফ্রম হোম ধরুন যারা করে তারা 7-8 আওয়ার্সের কাজ করে, আমি 20 মিনিটস পরে একটু উঠলাম, হালকা কিছু স্ট্রেচিং করে নিলাম, মানে একটু আমি 2-1টা জিনিস একটু ডেমনস্ট্রেটই করে দিতে পারি। সেটা হচ্ছে যে শোল্ডার যেটা আছে সেটাকে রাউন্ডিং অফ শোল্ডার্স করা যেতে পারে, মানে এই জাস্ট এটাকে ঘোরান, মানে একদম ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড। হ্যাঁ, সেটা আমি মোটামুটি 5 মিনিটস করলাম। আর ধরুন যদি মানে এই যেহেতু ফরওয়ার্ড হেড আমি একটু আগে বললাম, তো এখানে হাত দিয়ে চিনটাকে টাক করা, এটা 5 সেকেন্ডস হোল্ড করে রিলিজ করা। তো এইগুলো খুব সিম্পল। আচ্ছা, এইটা যদি এভরি 20 মিনিটস করা যায় তাহলে দেখা যাবে যে পেশেন্ট অনেকটা ইজি হয়ে যাচ্ছে, তার নেকটা আর নেকে যে টেনশনটা ডেভেলপ করা যাচ্ছে সেটা অনেকটাই কমে যাবে আর কি। তো এইগুলোই ছোট ছোট জিনিস যেগুলো আমার মনে হয় দৈনন্দিন জীবনে ফলো করলে অনেকটাই এই নেক পেনটা থেকে রিলিফ পাওয়া যায়। আচ্ছা, এখানে একটা কথা বলবো, এই যে সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের কথা বললাম, এইটার সঙ্গে টেক্সনেকের কতটা রিলেশন রয়েছে, মানে বা ডিফারেন্সটাই বা কি? দুটোই তো ঘাড়ে ব্যথার কথা। এক্স্যাক্টলি। তো সার্ভাইকাল স্পন্ডাইলোসিস যেটা আমি বললাম যে ডিজেনারেটিভ কন্ডিশন, এবার এটার সঙ্গে টেক্সনেকের কিন্তু মানে ডিরেক্ট রিলেশন আমি নেই, মানে আমি বলবো যে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হচ্ছে একটা আলাদা ডিজিজ, আর টেক্সনেক হচ্ছে লিডস টু সার্ভাইকাল স্পন্ডাইলোসিস। মানে টেক্সনেক ফার্স্টে শুরু হয়, তারপরে যদি সেটা ট্রিটমেন্ট না হয় মানে পরবর্তীতে সেটা লিডস টু সার্ভাইকাল স্পন্ডাইলোসিস। আর টেক্সনেক কিন্তু ফার্স্টে আমি বলবো ইনিশিয়ালি থাকে হচ্ছে মাস্কিউলার স্টেজে, বোন ইনভলভমেন্ট পরে হয়, বোন ইনভলভমেন্ট যখন হয়ে যায় তখন সেটা সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের দিকে যায়। কিন্তু এবার ওটাই বললাম যে এটা খুব র্যাপিডলি প্রোগ্রেসও করে, মানে যদি ওটা ঠিকঠাক মানে আর্লি ইন্টারভেনশন না করা হয় তখন সেটা র্যাপিডলি প্রোগ্রেস করবে। আর আরেকটা জিনিসও বলবো যে টেক্সনেকের যে ধরুন ট্রিটমেন্ট প্রসেসে যদি আর্লি ডায়াগনোসিস হয়, যেমন আমি বললাম লাইফস্টাইল ইম্পর্টেন্ট, আবার আর্লি অন ফিজিক্যাল মেডিসিনের কোনো ডক্টরকে দেখিয়ে একটা চার্ট বানিয়ে নেওয়া যে আমার কি কি ফলো করতে হবে, 1, আর 2 হচ্ছে কিছু ওভার দ্য কাউন্টার মেডিকেশনস আছে যেগুলো চলতে হবে, মানে মোটামুটি ধরুন 1 মান্থ পিরিয়ড আমি খেলাম, মাসেল রিল্যাক্সেন্স নিতে হবে, আর ব্যথার জন্য কিছু এনসেডস হয় সেগুলো নিতে হবে, নিয়ে ওভারঅল আমি বলবো লাইফস্টাইল অ্যালং উইথ মেডিকেশনস একটা মানে সিস্টেমে ফিরে আসতে হবে আর কি।
একটু অবশ্যই আপনাদেরকে জানাবো যে আজকে যে টেক্সট সিনড্রোম নিয়ে আমরা আলোচনা করছি, অর্থাৎ আমাদের একটা পার্টিকুলার পশ্চারে ঘন্টার পর ঘন্টা থাকা, আমাদের লাইফস্টাইল ডিসঅর্ডার অবশ্যই এই টেক্সট সিনড্রোমের একটা সব থেকে বড় কারণ। দীর্ঘক্ষণ মোবাইল হাতে নিয়ে মাথা গুজে বসে থাকা, মোবাইলে কাজ করা, ল্যাপটপে কাজ করা, কম্পিউটারে কন্টিনিউয়াসলি বসে কাজ করা, এই যে একটা ফিক্স পশ্চার, তাতে গিয়ে আমাদের ঘাড়ে যন্ত্রণা, আমাদের কাঁধে এবং আমাদের পিঠে যন্ত্রণা শুরু হচ্ছে। এই যন্ত্রণার সঙ্গে আপনারা হয়তো অভ্যস্ত, বাট নামটির সঙ্গে নয়। অনেকে একটাই ট্যাগলাইন দিয়ে দেয় যে আমার সার্ভাইকাল স্পন্ডাইলিসিস হয়েছে, আদৌ সেটা না, তাকে সেটা তার আগম স্টেজ যেটা বলছেন ডক্টর সনদা, যে এর আগের একটা স্টেজ হচ্ছে মাসেল স্টেজ, সেটা হচ্ছে টেক্সট সিনড্রোম, সেটা একটা বড় বিষয়। তো আমরা আজকে এটার উপরেই থাকছি আলোচনাতে, এবং আপনারাও আমাদের সঙ্গে শুধু আলোচনার সাথী হয়ে রয়েছেন। একটা প্রশ্ন অবশ্যই আমি করব, সেটা হচ্ছে যে আমাদের নর্মালি যখন আমরা এই টেক্সট সিনড্রোমে ভোগা শুরু করলাম, একদম বাচ্চাদের ক্ষেত্রে বলি, আমাদের কোভিড পিরিয়ড থেকে মোবাইলটা একদম ম্যান্ডেটরি হয়ে গেল বাচ্চাদের, কিছু করার নেই, কারণ টোটাল এখন জীবনটাই ওদের ওর উপরেই রয়েছে। এবার শুধু তো পড়াশোনা করছে না, এছাড়াও তাদের অনেক এন্টারটেনমেন্টের জায়গাও রয়েছে, এবং তারা মানে সোশ্যাল সাইট তৈরি হয়েছে সেভাবে যাতে ট্র্যাক্ট করা যায়। বাচ্চাদের প্রথম থেকে যদি এই অভ্যেসটা থাকে, ইন ফিউচার গিয়ে তারা যখন জবে ঢুকবে, সেই জায়গায় তাদের কোন অবস্থানে তারা পৌঁছাতে পারে, এটা গার্জিয়ানদের কিন্তু জানা খুব দরকার। অ্যাবসলিউটলি, আর এটা খুবই গুড কোয়েশ্চেন। আমি বলবো যে বাচ্চাদের থেকেও বাচ্চাদের মা বাবাদের এই সচেতনতাটা থাকা উচিত, যে যখন আপনি বাচ্চাকে মোবাইল দিচ্ছেন, সেটা তো আপনি দিচ্ছেন যাতে বাচ্চাটা একটু শান্ত হয়ে কিছুক্ষণ বসে থাকুক বা খায়, এটা খুব কমন যেটা আর কি। তো কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে বাচ্চার, মানে যেহেতু আমাদের বডিটা একটা গ্রোয়িং স্টেজে থাকে তখন, তো নর্মাল যে ধরুন মানে অনেকগুলো পার্টস থাকে, ওটাকে আমরা ডাক্তারি পরিভাষায় অসিফিকেশন বলি, আর সেগুলো তখনই সম্ভব হয় যখন বাচ্চা ফিজিক্যালি অ্যাক্টিভ থাকে, নইলে কিন্তু যে ধরুন যে ওর গ্রোথ হচ্ছে সেটা ঠিকঠাক করে হচ্ছে না, আর অনেক রকমের স্ট্রাকচারাল ডিফর্মিটি হয়ে যাচ্ছে, যেটা হয়তো অনেক মা বাবা অ্যাওয়ারও নয় যে হয়ে যাচ্ছে, কারণ বাচ্চাকে প্রলংড পিরিয়ডের জন্য আপনি ফোন দিয়েছেন, এবার আপনি নোটিস করছেন না যে ও কিভাবে বসে আছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে না, বা অনেক সময় হরমোনাল ইস্যুজও হয়ে যায়, কারণ কি বাচ্চারা বসে থাকে। ওকে, কারণ এটা আমরা অনেকেই জানি না কিন্তু। হ্যাঁ, কারণ আপনি দেখবেন আগে আমরা খুব একটা শুনতাম না মহিলাদের যে পিসিওএস যে ব্যাপারটা হচ্ছে, এটা তো একটা হরমোনাল বা লাইফস্টাইল ডিসঅর্ডার। তো এই যে মেয়েগুলো যারা ধরুন আর্লি মানে ওই অ্যাডোলেসেন্ট পিরিয়ড যেটা বললাম 14-15, খুব বেশি তারা জাঙ্ক ফুড খাচ্ছে আর বসে থাকছে, এবার সেটার জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে না, মিনার্কি পিরিয়ড যেটাকে আমরা বলছি। এবার সেই টাইমটাতেই দেখা যাচ্ছে এই পিসিওএস হচ্ছে। তো এরকম আরো অনেক এখন বেড়েও গেছে। হ্যাঁ, মেটাবলিক সিনড্রোম হয়, পিসিওএস হয়, এগুলো সবই কিন্তু লাইফস্টাইল রিলেটেড ডিসঅর্ডার। তো এবার সেইগুলোকেই যদি মানে একটু অ্যাওয়্যার হয়ে বাচ্চাকে ফোন দিচ্ছেন দিন, কিন্তু একটা পার্টিকুলার স্পোর্টে ভর্তি করে দেওয়া খুব দরকার। সেটা যে কোনো কিছু হতে পারে, কারো ধরুন ডান্সিং ভাল লাগে, কেউ ধরুন কোনো পার্টিকুলার খেলা, ছেলেদের ক্রিকেট ফুটবল থাকে, সেটা হাফ অ্যান আওয়ার করে হলো, তাহলে কি হলো প্রত্যেকটা জয়েন্ট প্রত্যেকটা মাসেল মানে যেটা নর্মাল প্রসেসে গ্রো করা উচিত উইথ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সেটা নর্মাল প্রসেসে হবে। তো আমি তো ওই জন্য সবসময় আমার মানে যখন বাচ্চা পেশেন্টরা আসে, আমি সবসময় পেরেন্টসদের বলি যে আগে আপনি একটা খেলায় মানে তাকে ভর্তি করুন বা একটা স্পোর্টে দিন, নইলে কি হবে বসে বসে ফোন দেখে দেখে সবসময় মানে মাসেলের তো এক ক্ষতি হচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে মেন্টাল হেলথও খারাপ হয়, কারণ বাচ্চা তো মানে জানে যে এইটা না থাকলে আমার আর কিছু নেই জীবনে, আমার অ্যাডিকশনটা বেড়ে যাচ্ছে, মানে ফোনেই আমার জগৎ। তো দুটোই দরকার আছে, মানে ফর মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথ একটুখানি আউটডোর অ্যাক্টিভিটিটাও খুব ইম্পর্টেন্ট। এখন যেটা আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করলেন যে কোভিড এর সময় আমরা সবাই ভেতরে চলে গেছি, এবার আপনি যদি নোটিস করেন যে ওই টাইমে একটা মেন্টাল হেলথ ক্রাইসিসও হয়েছিল, বিশাল। তো অনেক মানুষেরই ঘরে বসে বসে একটা খুব ডিপ্রেশন হয়েছিল। তো এটাও অনেকে জানেন না যে সানলাইট ইজ আ ভেরি গুড মানে ফ্যাক্টর ফর চিয়ারিং ইউ আপ। তো আপনাকে বেরোতেই হবে একটু, মানে আধা ঘন্টা করে যদি বাইরের সূর্যের আলো আপনি লাগান গায়ে, তাহলে আপনি এমনিই অনেকটা রিজুভিনেটেড ফিল করবেন। তো এই ছোট্ট ছোট্ট জিনিস এইগুলোই আর কি একটু মাথায় রাখা। এবং এর সঙ্গে আমি বলবো যে আবারও এই আমাদের সার্ভাইকাল স্পন্ডাইলিসিস এর সমস্যা যাদের অলরেডি হয়ে রয়েছে, আচ্ছা আমি টেক্সট সিনড্রোম দিয়ে যাই, যাদের হয়নি তাদের এক ধরনের ট্রিটমেন্ট, আর যাদের ইতিমধ্যে হয়ে গিয়েছে তাদের ডেফিনেটলি আরেক ধরনের ট্রিটমেন্ট হবে। সেটা কি? কারণ আপনার একটা পার্ট রয়েছে রিহ্যাবিলিটেশন, এটা অনেকেও কিন্তু এখনো অজানা বিষয়টা কি। হ্যাঁ, যাদের হয়নি যেটা বললাম যে যদি আপনি আগেই এই মানে সিনড্রোমটার ব্যাপারে জানেন, তাহলে তো আপনি যেগুলো করা দরকার আমি সেগুলো করলাম। আর যাদের হয়ে গেছে,
এবার যেটা বললাম এটার একটা স্টেজেস থাকে, ধরুন আমি ফলস হোপ দেবো না, এটা কিন্তু একটা লেভেলে প্রোগ্রেস করে যাওয়ার পরে ফিরিয়ে আনাটা খুব ডিফিকাল্ট হয়, যার জন্য আমি খুব হাইলাইট করছি এই ব্যাপারটাকে যে অল্প থাকতে এটার কিন্তু আপনাকে ট্রিটমেন্ট করিয়ে নিতে হবে, কারণ ফরওয়ার্ড রেট পস্টার যদি খুব বেশি এগিয়ে যায় তখন কিন্তু ওটা এতটাই কমপ্লিকেটেড হয়ে যায় যে পরে মানে কিছু সার্জিক্যাল ইন্টারভেনশন করে সেটাকে হয়তো নর্মাল করতে হতে পারে। তো অল্প থাকতে অ্যাওয়্যার হয়ে গেলে কি হবে, আপনার মানে যে ডিজিজ প্রসেসটা সেটা প্রথম কথা অতটা প্রোগ্রেস করবে না তাড়াতাড়ি, আর আমি ওটাকে রিভার্সও করার সময়টা পেয়ে যাব। তাই জন্য আপনি যেটা বললেন রিহ্যাবিলিটেশন, ওখানেই এটা রোল যে কোনো ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্টের কাছে যদি আপনি আসেন তাহলে সে আপনাকে 4-5টা জিনিস বলবে, মেডিসিনস দেবে ব্যথার জন্য, মাসেল রিল্যাক্সেন্স দেবে যাতে মানে এই যে ঘাড়ের যে টাইট ব্যাপারটা এটা একদম লুজ হয়ে যায়। আর থার্ড হচ্ছে যে আপনাকে স্পেসিফিক আপনার ডেজিগনেটেড, ধরুন সবার তো একরকম মানে বডি স্ট্রাকচার থাকে না, তো সেরকম দেখে উনি হয়তো আপনাকে একটা এক্সারসাইজ প্ল্যান বলে দেবেন, এবার সেটা আপনাকে ডেমনস্ট্রেট করবে ফিজিওথেরাপিস্ট। আর যেটা বললাম আর্গোনমিক মডিফিকেশন, মানে হচ্ছে আপনার যে ওয়ার্ক স্পেস সেটা কি, আপনার অকুপেশন কি, অকুপেশনের একটা বিশাল বড় রোল থাকে। আর আপনি যেটা জিজ্ঞেস করছিলেন যে সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের সঙ্গে ফারাকটা কি, তো সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে ওটা কিন্তু যারা অনেক হেভি ওয়েট তোলেন তাদেরও একটু মানে বেশি তারা কি বলবো এক্সপোজড হয় ওই ডিজিজটাতে, যেমন অনেক ভারী ভারী ইটের কাজ করছে এদের কিন্তু আমি দেখেছি, যেহেতু আমি গভর্নমেন্ট হসপিটালে, তো ওই পপুলেশনের লোকেরা আমার কাছে আসে, তো এবার আমি দেখেছি যে অনেক ওয়েট লিফটিং যারা করেন তাদের আর্লি অনসেট হয়, আর যাদের ধরুন অতটা মানে বেশি আর কি স্ট্রেস পড়ে না নেকে, তাদের হিলিংটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর যেহেতু তারা একদমই ফ্রেশ আছে। আর রিপিটেড এক্সপোজার হচ্ছে, মানে যদি কারোর অকুপেশনেই হয় যে তাকে খুব ভারী তুলতে হবে, আর আমি তো তাকে বলতে পারি না যে আপনি মানে কাজটা ছেড়ে দিন, হ্যাঁ ওটাই তার পেশা, একদমই তাই। তো এবার সেই ক্ষেত্রে একটু হিলিং প্রসেসটা ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু যদি এরকম হয় যাদের ধরুন মানে অতটা মানে হেভি ওয়েট লিফটিং এর ব্যাপার নেই, তাদের ব্যাপারটা রিভার্স করা অনেকটা কম্পারেটিভলি ইজি, কারণ কি রিস্ক ফ্যাক্টরস যেগুলো ওগুলোকে আমি এলিমিনেট করে দিতে পারছি। আর খুব এক্সট্রিম যারা তাদেরকে তখন আমরা মানে অকুপেশন মানে ওই যেটা বলি আমরা ভোকেশনাল কাউন্সিলর, যে আর কি অকুপেশনটা চেঞ্জ করে দিতে হয়, কারণ কি ওটা তো রিপিটেডলি যদি এক্সপোজার হয় তখন সেটা হবে না, এই ব্যাপারটা একদম। এবং আরেকটি কথা বলবো যে এই নর্মালি মানে যখন আমরা এক ধরনের পশ্চারে কাজ করছি, এটা নয় আমি টেক্সনেক সিনড্রোমের কথা বললাম, সার্ভাইকাল স্পন্ডাইলাইটিসের পর্যায়টা, সেই পর্যায়ের সূত্রপাতটা কিভাবে হচ্ছে? হ্যাঁ, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হচ্ছে যেহেতু ভার্টিব্রা গুলো যেটা আমি বললাম যে মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে যেটা আস্তে আস্তে বয়সের কারণে শুকিয়ে যায় বা ক্ষয়ে যায়, এবার তার জন্য হচ্ছে আপনার মানে হাড়গুলো কাছাকাছি চলে আসে, এবার ওখান থেকে নার্ভ রুট বেরোয়, সেই নার্ভ রুট গুলোর উপর কম্প্রেশন হচ্ছে, এবার তার জন্য আমার একটা পেন হচ্ছে। এবার পেনটা টেক্সনেকের থেকে কিভাবে আলাদা, টেক্সনেকে যেমন শুধু শোল্ডার ব্লেডে পেন হয় আর মাথাটা একটু সামনের দিকে এগিয়ে যায়, আর সার্ভাইকাল দুটো কাঁধেই ব্যথা হবে, বাইল্যাটারাল। আর সার্ভাইকাল স্পন্ডাইলোসিসে যেটা হয় যে একটা সাইডে হতে পারে, হ্যাঁ, আর ব্যথাটা অনেক সময় লোকালাইজ থাকে না শোল্ডার ব্লেডে, মানে সেটা আস্তে আস্তে রেডিয়েট করে হাতের দিকে, এক্স্যাক্টলি। আর একটা মাথা মানে অনেকের কিন্তু মাথা ব্যথাও হয়, একটা অনেকে ব্ল্যাকআউট হয়ে যায়, আর অনেকের হচ্ছে আপনার হাতে একটা কনস্ট্যান্ট না জ্বালা ঝিনঝিন একটা ব্যাপার থাকে, মানে আর যেটা আর কি মানে আমি বলবো রেড ফ্ল্যাগ সাইন, যে যদি হাত প্রচন্ড অবশ হয়ে যাচ্ছে তাহলে কিন্তু ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশন দরকার, মানে এটা তার মানে খুব সিরিয়াস জায়গায় পৌঁছে গেছে। অনেক সময় অনেকে বলে যে নামনেস চলে আসছে, আমার হাত অবশ হয়ে যাচ্ছে এবং বা একটা অদ্ভুত ঝিনঝিনানি হচ্ছে, তার মানে এটা একটা সিরিয়াস স্টেজেই রয়েছে সার্ভাইকাল। সার্ভাইকাল স্পন্ডাইলোসিসেরও ডিফারেন্ট স্টেজেস থাকে, এবার হয়তো নার্ভ কম্প্রেশনটা এতটাই সিভিয়ার হয়েছে যে তখন আপনার মানে হাত মানে আমরা যেই ফিঙ্গার মুভমেন্ট করছি সেটা কম্প্রোমাইজড হচ্ছে, তো তখন সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে ইমিডিয়েট ওটার সার্জিক্যাল ইন্টারভেনশন দরকার, যখন হচ্ছে একদম মানে হাত নাড়ানো যাচ্ছে না বা কাঁধে। এর তো নির্দিষ্ট শুধু তো মেডিকেশন না, এর তো নিশ্চয়ই এক্সারসাইজ বা এই যে আপনার যার একটা পার্ট রিহ্যাবিলিটেশন, এই রিহ্যাবিলিটেশনের মধ্যে নিশ্চয়ই নির্দিষ্ট একটা জীবনধারা রয়েছে বলা, সেটা কি? হ্যাঁ, এবার রিহ্যাবিলিটেশন যেটা আমি সবসময় পেশেন্টদের বলি যে ওটা একদিনে সম্ভব নয়, আপনাকে না ওটা প্রলংড একটা প্রসেস, মানে কারণ আমি দীর্ঘদিন স্পেশালি সার্ভাইকাল স্পন্ডাইলোসিস তো ডিজেনারেটিভ কন্ডিশন, এবার সেটা ধরুন আপনার স্পাইনের উপর চোট পড়েছে 10 বছর ধরে, আর আপনি এক্সপেক্ট করছেন যে আমার 10 দিনে সেরে যাবে, এটা সম্ভব নয়, তো সেটা কখনোই সম্ভব নয়, সেটা আপনাকে অনেকটা সময় দিতে হবে, মোটামুটি আমি বলবো 3 to 4 months লাগে। আর এটা তো শুধু একটা মেডিসিনে কমে গেল এরকম ব্যাপার নয়, আপনার লাইফস্টাইল চেঞ্জ আছে, রেগুলার এক্সারসাইজ আছে, এবার সেই মানে লাইফস্টাইলটা চেঞ্জ হতেই দেখবেন যে কোনো হ্যাবিট ফর্ম করতে 90 days মিনিমাম লাগে,
তো এবার সেইটা যদি পেশেন্ট মাথায় রেখে মানে পুরো মানে জিনিসগুলো প্রত্যেকটা যা যা বলা হয়েছে সেগুলো ফলো করতে পারে অ্যালং উইথ মেডিকেশন, তখন দেখা যায় যে উইদিন 3 to 4 months পুরোপুরি রিভার্সিবল হয়ে যায় আর্লি স্টেজে। আচ্ছা, মানে একদম শুরুর দিকে তার মানে আমাকে হ্যাঁ। ট্রিটমেন্টটা করতে হবে, তবে গিয়ে আমার অ্যারেস্ট হবে আর কি হ্যাঁ, সমস্যাটা। আর অপারেশনের পর্যায়ে যারা অলরেডি পৌঁছে গিয়েছেন, আমি তো দেখেছি সার্ভাইকাল স্পন্ডিলোসিসের ক্ষেত্রে অনেকে অপারেশন হয়ে গিয়েছে কানে ঘাড়ের এই জায়গায় গ্যাপটা কমানোর জন্য, কিন্তু একটা টাইমে গিয়ে আমরা দেখেছি বডি স্টিফ হয়ে যেতে। মানে একটা ছিল সার্ভাইকাল স্পন্ডিলোসিস, সেখান থেকে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলোসিসে চলে গেল, সেটা একটা ভয়ঙ্কর দিক। কিন্তু সেই জায়গাটা প্রিভেন্ট করবো আমরা কিভাবে, মানে যাতে আমি যেতেই দেবো না আর কি ওই জায়গায়। মানে কি বলুন তো, কিছু কিছু পেশেন্টের থাকে যে হয়তো সার্ভাইকাল স্পন্ডাইলিসিস আছে, আর আপনি যেটা বললেন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, ওটা কিন্তু আবার হচ্ছে ইনফ্লেমেটরি গ্রুপ অফ ডিসঅর্ডার, আর ওটার একটা কিন্তু জেনেটিক ডিসপোজিশন মানে অর্থাৎ হেরিডিটারি ব্যাপার রয়েছে। তো এটা খুবই আনফরচুনেট যে যদি দুটো আর কি একসঙ্গে হয়ে যায় কোনো পেশেন্টের, তো তাকে নর্মাল লাইফস্টাইলে ফিরিয়ে আনাটা খুব ডিফিকাল্ট। কারণ কি বয়সজনিত বাত যেটা আছে সেটা মানে যদি হেরিডিটারি সূত্রে হয় তখন মানে ওটাকে রিভার্স করা মানে নেক্সট টু ইম্পসিবল। হ্যাঁ, কিন্তু ওটারও আবার ব্যাপার হচ্ছে যে ওটা যদি আর্লি স্টেজে হয় উইথ মেডিকেশন অ্যান্ড রেগুলার মানে রিহ্যাবিলিটেশন এক্সারসাইজেস, তখন সেটার প্রোগ্রেসটাকে আমি আটকে দিতে পারি। আচ্ছা, মানে ওই যেটা বলেছি যে মানে ধরুন ব্রিস্ক ওয়াকিং, মানে রোজ আধা ঘন্টা করে হাঁটা, বা কোনো লাইট স্পোর্ট যদি বাচ্চা অবস্থাতেই হয়, অনেকের যেমন ধরুন জুভেনাইল ইডিওপ্যাথিক আর্টারাইটিস সেটা যদি ধরা পড়ে, তো সেটা অনেক সময় 30 to 32 ইয়ার্স এজ গ্রুপে পড়ে, তো তখন তাকে কিছু স্পোর্টে ইনভলভ করা যেটাতে অ্যাক্টিভলি প্রত্যেকটা জয়েন্টের একটা রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ হচ্ছে, এবার তখন ওটার অনসেটটা অনেকটাই পিছিয়ে যাবে। সেটা রেগুলার আমাদের আচ্ছা, এখানে একটা কথা বলি, আমাদের যেমন এক্সারসাইজটা একটা ম্যান্ডেটরি বিষয় রয়েছে মেডিকেশনের পাশাপাশি, তার সঙ্গে কি আমাদের কোনো ডায়েটের বিষয় রয়েছে? কারণ অনেক সময় আমরা দেখেছি ওভারওয়েট অনেকেই রয়েছে। নিশ্চয়ই আছে। একটু আগে যে আমি বললাম যে পিসিওএস, যেটা মহিলাদের সাধারণত হয়, তো এবার ডায়েটের রোল এটাই যে আমাদের কিন্তু আগের তুলনায় আমাদের ভেজিটেবল বা ফ্রুট ইনটেকটা অনেক গুণ কমে গেছে। এক তো হচ্ছে যে আমাদের এখন মানে ফাস্ট ফুড খুব ইজিলি অ্যাভেলেবল হয়ে গেছে, আগে এতটা অ্যাভেলেবল ছিল না, এখন ডিউ টু অ্যাপস এখন তো রাস্তায় মানে স্টেপে স্টেপে আমরা এরকম পাই। তো এবার সেই জন্য আমি খুব ইজিলি অর্ডার করে দিতে পারছি, আমি মানে খুব টেস্টি খাবার খুব অল্প সময় আমি আর কি পেয়ে যাচ্ছি। আগে এই অ্যাভেলেবিলিটিটা ছিল না, তাই জন্য সবাইকে কষ্ট করে রান্নাঘরে গিয়ে আর কি যেটা আছে বাজার টাজার করে রান্না করতে হতো। তো এবার যেটা হচ্ছে যে আপনার যখন আমার অ্যাভেলেবিলিটি থাকে না, তখনই আমি মানে হেলদিয়ার অপশনস গুলো চুজ করতে বাধ্য হই, এটাই একটা ফ্যাক্ট। তো ওই জন্য দেখা গেছে যে আগে যতটা মানুষ শাক সবজি খেত, একটা রেগুলার দেখতেন শাক থাকতো। হ্যাঁ, আর ধরুন ডাল ভাত, এই যে একটা স্টেপল ফুড, এই সিরিয়ালস আমি বলতে চাইছি, হ্যাঁ, সেইটা আমাদের কিন্তু ইনটেকটা অনেকটা কমে গেছে। এখন হচ্ছে একটা যে কোনো তরকারি হচ্ছে ভাত খেয়ে নিচ্ছি, কিন্তু একটা ওভারঅল যে মানে ধরুন পালসেস বা অনেক সময় যেটা আমরা ঘুগনি এই সব জিনিসগুলো, এগুলো কিন্তু অনেকটা হচ্ছে না। রেগুলার বেসিসে আমাদের একটা প্রোটিনের শেয়ার থাকে, সেই প্রোটিনের শেয়ারটা তো যাচ্ছে না। আর মিট খেলে সবসময় হয় না। পিসিওএস যেটা আছে সেটা কিন্তু যত আপনি সিরিয়ালস ইনটেক করবেন, বা ধরুন চিয়া সিড বলে এক ধরনের সিড হয় যেগুলো ওমেগা 3 জন্য খায়, তো এইগুলো ইনটেক করলে অনেকটা বেটার থাকবে। একেবারেই তাই। সুতরাং আজকে যে আমাদের ডিসকাশন ছিল টেক্সনেক সিনড্রোম কেন হয় আমাদের লাইফস্টাইল ডিসঅর্ডারের জন্য, ঘাড় নিচু করে দীর্ঘ সময় কাজ করা, মোবাইল ঘাটা থেকে শুরু করে এখান থেকে সার্ভাইকাল স্পন্ডিলোসিসের সমস্যায় যেতে পারি। আগাম অ্যালার্ট হয়ে যাওয়া ভালো, চিকিৎসকের পরামর্শ দ্রুততার সঙ্গে নিয়ে সুস্থতার পথে হাঁটা ভালো। আজকের হাতে সময় নিয়ে অনেক ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।